গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছি তাই না, নির্দিষ্ট অ্যামাউন্ট বের করা এই পর্যন্ত দেখছি। আচ্ছা, আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হলো ফাইন্ড আউট প্রফিট অফ 1 ইয়ার। এক বছরের মুনাফাটা কিভাবে বের করতে হয়। এই হিসাবটা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যাংকের হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটাকে আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন কোনো ব্যবসায়ী সে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে একটা টার্গেটে নামলো যে সে এত বছর এতদিন কাজ ব্যবসা করবে, তার নির্দিষ্ট মুনাফা থাকবে এত এত হারে, তার মুনাফার হার থাকবে এত করে। অর্থাৎ একজন, আপনি মনে করেন আপনি 5,000 টাকা নিয়ে ব্যবসা করবেন 5 বছর, ঠিক আছে? আপনার প্রতি শতে আপনি লাভ করবেন 15 টাকা করে, প্রতি শতে আপনি 15 টাকা করে লাভ করবেন। তাহলে 5 বছর পরে আপনার কত টাকা আসবে? 5 বছর পরে আপনার কত টাকা আসবে এটা আপনি বের করতে চাচ্ছেন। বের করার পরে আপনি দেখবেন যে তাহলে বছরে আমার কত করে পড়লো বা মাসে কত করে পড়লো, ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট যদি করা হয় সেক্ষেত্রেও এই একই নিয়মে হিসাব করা হবে। এখানে সর্বনিম্ন একটা পরিমাণ থাকবে, এর নিচে অ্যাকাউন্ট করা যাবে না। সর্বনিম্ন সময় থাকবে, এর নিচে সময় দেওয়া যাবে না। সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোচ্চ বা সর্বনিম্ন বলা যাবে না, এখানে প্রফিটটা নির্দিষ্ট থাকবে। প্রফিটটা কি নির্দিষ্ট থাকবে, প্রফিটটা থাকবে নির্দিষ্ট, কিন্তু অ্যামাউন্ট থাকবে সর্বনিম্ন, সময় থাকবে সর্বনিম্ন। এর নিচে করা যাবে না, এর উপরে করা যাবে, কিন্তু প্রফিট থাকবে কি নির্দিষ্ট। এটা হলো প্রাথমিক হিসাব, এটা হলো আমাদের সূত্রের গঠনতন্ত্র, এখান থেকে আমাদের সূত্রটা তৈরি হবে। আর বিস্তারিত হিসাবটা আসবে আমাদের নিচের অংশে, নিচের এই অংশে আমাদের হিসাবটা আসবে, যেখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিমাণের উপরে হিসাব খুলবে, বিভিন্ন মেয়াদে হিসাব খুলবে, ঠিক আছে? বিভিন্ন মেয়াদের হিসাবটা আমাদের সামনে আসবে। এখানে আমরা শুধু দেখি বিভিন্ন পরিমাণের উপর কিভাবে কোনটা আসে। তো এখানে তো আমাদের অ্যামাউন্ট ধরা আছে 5,000, সময় ধরা আছে 5 বছর, ঠিক আছে? তো এই 5 বছরে 5,000 টাকায় 0.15 হারে যে মুনাফাটা আসবে, 6,000, 7,000, 8,000 এগুলোর উপরে কত হারে আসবে এটা আমাদের বের করতে হবে। এটা কি বের করতে হবে। আমাদের এখানে যে সূত্রটা আসবে সেটার বিষয় হলো অ্যামাউন্ট ইনটু ইয়ার ইনটু প্রফিট, এই তিনটাকে গুণ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময়, হ্যাঁ, এবং নির্দিষ্ট মুনাফা, এই তিনটা গুণ হলে আমাদের নির্দিষ্ট সময়ের মুনাফাটা কি বের হবে। তো এখানে আমরা সূত্র লিখে দিব ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু ইয়ার ইনটু প্রফিট। আপনি এক্সেলে ইনটুটা পাবেন, স্টার একটা সাইন আছে, স্টার সাইন, এটা জানেন তো? হ্যাঁ। এখন আমরা এন্টার দিলে আমাদের এখানে চলে আসবে কয় বছরের জন্য, 5 বছরে 5,000 টাকার উপরে। আর এই লিস্ট আপনি যখন তৈরি করবেন তখন প্রথমেই আপনার সর্বনিম্ন অ্যামাউন্টটা দিয়ে শুরু করতে হবে, কারণ আপনি সূত্রটা তৈরি করছেন সর্বনিম্ন অ্যামাউন্ট দিয়ে। কথা বলছেন আমার? এখন দেখেন পরবর্তীতে আমাদের যেগুলো আছে এগুলো কিভাবে বেরোবে, পরবর্তী যেগুলো আছে সেগুলো আমাদের কিভাবে বেরোবে এটাই আমাদের এখানে বোঝার বিষয়, যে পরের হিসাবটা আমাদের কিভাবে আসবে। এখানে আমাদের সিলেক্ট করতে হবে এই যে অ্যামাউন্ট যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে প্রফিট সহ যেখানে অ্যামাউন্ট শেষ হয়েছে সেই পর্যন্ত এইটুকু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটুকু কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডাটাতে যে হোয়াট ইফ অ্যানালাইসিস, তারপরে যেতে হবে ডাটা টেবিল।
ডাটা টেবিলের মধ্যে আমরা রো ইনপুট সেল পাচ্ছি, কলাম ইনপুট সেল পাচ্ছি। তো এখানে কলাম ইনপুট সেল কাকে বলা হয়, রো ইনপুট সেল কাকে বলা হয়, এটা আমি একটু বলে দিই। কলাম ইনপুট সেল হলো যেই সেলের হিসাবগুলি কলাম অনুসারে হয়, যেই সেলগুলোর হিসাব বা যেই সেল নাম্বারগুলি কলামের ভিতর থেকে দেওয়া হয়। আর রো ইনপুট সেল হলো যেই সেলগুলো রোর ভিতর থেকে দেওয়া হয় রো অনুসারে, যেমন A38, B38, C38, D38, এই 38 রো ধরেই কিন্তু যাচ্ছে সব। এটা হলো রো ইনপুট সেল। আর কলাম ইনপুট সেল হলো A38, A39, A40, A41, A42 এর সব কলাম ধরেই যাচ্ছে, এটা বলা হয় কলাম ইনপুট সেল। এই কলাম ইনপুট সেলের মধ্যে আমাদের যেই অ্যামাউন্ট দিয়ে আমরা সূত্রটা তৈরি করছি সেই অ্যামাউন্টের সেল নাম্বারটা আমাদের লিখতে হবে। তো কোন অ্যামাউন্ট দিয়ে আমরা সূত্রটা তৈরি করছি, এই যে আমাদের সর্বনিম্ন যে অ্যামাউন্টটা আছে এটা দিয়ে আমরা সূত্রটাকে তৈরি করছি। এই অ্যামাউন্টের সেল নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে দিলাম B39। এইখানে অ্যামাউন্টের সেল নাম্বারটা আমরা কেন দিলাম এটা বুঝতে হবে, কারণ আমাদের যে বিভিন্ন অ্যামাউন্ট আছে সেগুলো কলামের ভিতরে। সেগুলো কোথায়? সেগুলো কোথায়? কলামের ভিতরে। আজকে এত আগে কেন? হ্যাঁ, 2 দিন আসে না, 3 দিন আসে না? হিসাব আছে আমাদের শুক্রবার এমনিতেই মাঝখানে একদিন তুমি লেট করে আসছিলে, এটা মনে আছে? এটা আমি বলছিলাম না যে এটা মাইনাস হয়ে যাবে? তুমি 21 মিনিট লেট করে আসছো। আমার মেমোরি অত ডাল না, যদি মেমোরি ডাল হতো তোমাদের সবার ক্লাস আমি নিতে পারতাম। আসছো, কিন্তু আসছো তো লেট করে, এটা তো বলাই হয়েছে। সিস্টেম তো সিস্টেমই। আজকের জন্য আমি বলে দিলাম, পরবর্তীতে আর একটা ক্লাস গ্যাপ দিও না, একটা ক্লাস গ্যাপ দিলে কিন্তু সমস্যা হবে। তো এখানে B39 যেটা হয়েছে, B39টা আমাদের কিভাবে হয়েছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখন যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে আমাদের এখানে পরবর্তী যে অ্যামাউন্টগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে আমাদের যে সূত্রটা তৈরি হয়েছে এই অনুসারে আমাদের এখানে চলে আসবে। এখানে দেখেন কোনো সূত্র কিন্তু আসে নাই, কোনো সূত্র আসছে? হ্যাঁ, কি আসছে? B39। B39 ধরেই সে এই পরিমাণটার উপরে সময় এবং মুনাফার উপরে হিসাব বের করে দিচ্ছে। বুঝা গেছে না বুঝেন নাই? বুঝতে পারছেন? এখন দেখেন আমরা 1 বছরের জন্য যদি বের করতে চাই তাহলে এই 5 এর জায়গায় শুধু 1 লিখে দিলেই চলে আসবে। ঠিক আছে, 5 এর জায়গায় 1 লিখে দিলেই সব চলে আসবে। 5000 টাকা 1 বছরে 750 টাকা, 6000 টাকা 1 বছরে 900 টাকা, 7000 টাকা 1 বছরে 1050 টাকা, 8000 টাকা 1 বছরে 1200 টাকা। বুঝা গেছে? তাহলে প্রতি মাসে আমাদের কত আসবে, এটা কিভাবে বের করতে হবে বলেন তো? মাসে কত করে আমাদের আসবে এটা কিভাবে বের করব? এটা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ইকুয়াল টু দিয়ে এই যে আমাদের এই 750 যেটা আছে এটাকে কি করতে হবে, ভাগ দিতে হবে 12 দিয়ে, তাহলে আমাদের প্রতি মাসেরটা চলে আসবে। বুঝা গেছে? এরপরে আমাদের যে হিসাব আছে সেটা হলো বিভিন্ন মেয়াদি হিসাব। আমাদেরটা ছিল, এর আগে ছিল বিভিন্ন পরিমাণের উপর নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক আছে, আর এখানে হলো বিভিন্ন পরিমাণও থাকবে এবং বিভিন্ন মেয়াদও থাকবে। মূলত এই হিসাবটাকে বলা হয় মেয়াদি হিসাব। মেয়াদি হিসাব, বিভিন্ন মেয়াদি হিসাব। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমাদের যে হিসাবটা হবে আগের মতোই সবই থাকবে, কিন্তু একটু পার্থক্য থাকবে, সেটা হলো প্রথম সেল নাম্বারটা আমাদের খালি থাকবে। আমরা তো আগে তো এখান থেকে শুরু করছিলাম লেখা, কিন্তু আহ, যদি আমাদের বিভিন্ন সময়ের উপরে, বিভিন্ন মেয়াদের উপরে যদি আমাদের হিসাব বের করতে হয় তাহলে আমাদের প্রথম সেলটাকে, অ্যামাউন্টের প্রথম সেলটাকে খালি রাখতে হবে এবং এখানেই সূত্রটা বসবে। চলে আসলো।
এখন এইখান থেকে শুরু করে সূত্র যেখানে প্রয়োগ করা হয়েছে ওখান থেকে শুরু করে যেখানে লাস্ট মেয়াদ আছে সেই পর্যন্ত এবং লাস্ট অ্যামাউন্ট, এটা হলো আমাদের রেঞ্জ। সিলেক্ট করার পর সেম কমান্ড ডাটা হোয়াট ইফ অ্যানালাইসিস ডাটা টেবিল। এখানে কলাম ইনপুট সেল এবং রো ইনপুট সেল দুটোই আসবে, কারণ এখানে মেয়াদও আছে পরিমাণও আছে। তো মেয়াদ আছে হলো আমাদের রোর ভিতরে, মেয়াদগুলি কিসের ভিতরে আছে? এই যে 6 7 8 এগুলি রোর ভিতরে আছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে যেহেতু রোর ভিতরে আছে, আমরা যেখান থেকে সূত্রটা তৈরি করছি এখানে মেয়াদের সেল নাম্বারটা কত? B51 যেখান থেকে আমাদের সূত্র তৈরি হয়েছে। এই জিনিস বুঝতে না পারলে আপনি কাজ করতে পারবেন না। B51 যেখান থেকে সূত্রটা তৈরি করা হয়েছে, এই ধরনের হিসাব বের করার জন্য ওই সূত্রের সেল নাম্বারগুলি দিতে হয়। আর কলাম ইনপুট সেলের মধ্যে কত আসবে বলেন? কলাম ইনপুট সেলের মধ্যে B50 হবে। আপনি কিছুই বুঝলেন না, ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। ওকে, এখন সবগুলির মধ্যেই কি আমাদের চলে আসছে 6 বছর 7 বছর 5000 টাকা 6 7 8 9 10 বছরের কত আসবে এগুলি সব এখানে চলে আসছে। কলাম ইনপুট সেল এবং রো ইনপুট সেলের মধ্যে আপনার সেল নাম্বার দিতে হবে। রো ইনপুট সেলের মধ্যে দিতে হবে ইয়ারের সেল নাম্বারটা, 5 বছরের যেটা, কারণ আমাদের পরবর্তীতে সময়গুলো আছে রোর ভিতরে। আর কলাম ইনপুট সেলের ভিতরে সেল নাম্বারটা দিতে হবে অ্যামাউন্টের সেল নাম্বার, কারণ আমাদের অ্যামাউন্টগুলি আছে সেলের কলামের ভিতরে। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো প্র্যাকটিসের জন্য আপনাকে কি করতে হবে? প্র্যাকটিসের জন্য আপনি যদি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেন তাহলে আপনার শীট লক হয়ে যাবে। তাহলে কি করবেন? যেখানে সূত্রটা বের করা হয়েছে এটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাহলে সব জিরো হয়ে যাবে। তারপর আপনি এগুলো মুছে দেন। বুঝা গেছে না বুঝেন নাই? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ফাইন্ড আউট ট্যাক্স ইউজিং ইফ ফাংশন। ইফ এর সূত্র আমরা দেখব, যেটা এক্সেল এর মধ্যে সবচেয়ে জটিল সূত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা অনেক বড় বড় হিসাব খুব সহজে করে ফেলতে পারবো। ইফ এর সূত্রের মধ্যে আমাদের লেস দেন এবং গ্রেটার দেন ব্যবহার করা হয়। ইফ এর সূত্রের মধ্যে লেস দেন এবং গ্রেটার দেন ব্যবহার করা হয়। লেস দেনটা ব্যবহার করা হয় কখন? যখন আচ্ছা, এটা আমি পরে বলি, আগে আমি বলে দেই যে ইফ এর সূত্রটা কিভাবে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয়। ইফ এর সূত্রটা ব্যবহার করা হয় যখন কোনো পরিমাণের সাথে অন্য পরিমাণের তুলনা থাকে, অর্থাৎ হিসাবটা যখন তুলনামূলক হয়। হিসাবটা যখন কি তুলনামূলক হয়। যেমন আপনাকে বলা হলো গত বছরে আমাদের প্রোডাকশন ছিল এত হাজার, বা গত বছরে আমাদের মুনাফা ছিল এত টাকা, এই বছরে আমাদের মুনাফা আছে এত টাকা। ঠিক আছে, তো আমরা যদি 15% হিসেবে যদি মুনাফা ধরি তাহলে আমাদের কত করে আসবে? গত বছরের মুনাফায় কত আসবে আর এই বছরের মুনাফায় কত আসবে? তাহলে এখানে দুইটা বছরের পরিমাণের মধ্যে কিন্তু তুলনা করা হলো, তাই না? আর এই তুলনা যখন করা হবে তখন এর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট হার উল্লেখ থাকবে। নির্দিষ্ট হার ছাড়া এই সূত্রটা হবে না, নির্দিষ্ট হার লাগবে। নির্দিষ্ট হার অনুসারে আমাদের এই সূত্রটা কি তুলনা অনুসারে বের হবে। আর যখন তুলনাটা আপনার বড় পরিমাণ থেকে হবে, পরিমাণ বড় থেকে ছোটর দিকে যখন আসবে তুলনাটা, তখন লেস দেন সাইন ব্যবহার করা হবে। লেস দেন সাইন, ঠিক আছে? আর যদি বড় থেকে ছোটর দিকে আসে এবং লেস দেন সাইন যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে একটা আনুমানিক হার উল্লেখ করা থাকে, আনুমানিক হার। ঠিক আছে, এখন এই যে আনুমানিক হারটা যে আপনি উল্লেখ করলেন এটার উপর ভিত্তি করে কত টাকা আসবে সেটা কিন্তু আমরা জানি না। জানি না। এটা হলো লেস দেন ব্যবহার করে যদি হয়, আর হিসাবটা যদি উপর থেকে নিচের দিকে আসে পরিমাণটা,
আর পরিমাণ যদি আপনার নিচ থেকে উপর দিকে যায়, না সরি ভুল বলছি আমি, লেস দেন এর সূত্রটা সামান্য একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হলো লেস দেনটা আসে নিচ থেকে উপরে গেলে, হ্যাঁ নিচ থেকে উপরে গেলে লেস দেনটা আসবে। আর যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে গ্রেটার দেন সাইন আসবে, গ্রেটার দেন সাইন আসবে। লেস দেন গ্রেটার দেন সাইন তো বুঝতেছেন, বুঝতেছেন না? এই উপর থেকে নিচের দিকে যখন নামবে তখন গ্রেটার দেন সাইন আসবে, এবং সেই ক্ষেত্রে কোনো সমান চিহ্ন আসবে না। ইফের সূত্রটা খুবই জটিল, এটা খুব ভালো মতো বুঝতে হবে। আমি আবার বলি, ইফের সূত্রটা হয় তুলনামূলক। যখন পরিমাণকে তুলনা করা হয়, একটা পরিমাণের সাথে আরেকটা পরিমাণকে তুলনা করা হয়, ইফের সূত্র ব্যবহার করার নিয়ম দুইটা। একটা হলো ক্ষুদ্রতম ব্যবহার করে, লেস দেন সাইন ব্যবহার করে। লেস দেন সাইনটা কখন আসে? যখন আপনার পরিমাণগুলি নিচ থেকে উপরে যাবে এবং সেখানে একটা নির্দিষ্ট হার উল্লেখ থাকবে। ওই হারের উপর ভিত্তি করে কত রেজাল্ট আসবে সেটা আমরা জানি না। আর আরেকটা নিয়ম হলো গ্রেটার দেন সাইন ব্যবহার করবে, যেটার মধ্যে পরিমাণগুলি উপর থেকে নিচের দিকে আসবে এবং সেখানে ফলাফলটা নির্দিষ্ট থাকবে। সেখানে ফলাফলটা কি নির্দিষ্ট থাকবে। ওই নির্দিষ্ট ফলাফল অনুসারেই আপনার অ্যামাউন্টের সাথে ভেরিয়েশন কতটুকু, সে অনুসারেই আপনার ফলাফলটা নির্দিষ্টভাবে চলে আসবে। বুঝা গেছে? যেমন যদি 15% অনুসারে, আমি উদাহরণস্বরূপ বলতেছি, যদি উপর থেকে নিচের দিকে আসে, মনে করেন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে লাভ ধরছেন, এটা নির্দিষ্ট, প্রতি মাসে 5,000 টাকা করে লাভ আমি করছি শতকরা, ঠিক আছে? এটা হলো কি নির্দিষ্ট। এই 5,000 টাকার উপরে ভিত্তি করেই, নির্দিষ্ট টাকার উপর ভিত্তি করে আপনার যদি 75,000 টাকা যদি মুনাফা হয়, তাহলে আপনার কত টাকা আসবে এটা নির্দিষ্টভাবে বের হয়ে যাবে। পার্সেন্টটা কিন্তু নির্দিষ্ট না, পার্সেন্টটা নির্দিষ্ট না। যদি আপনার পরিমাণটা 5,000-এর মধ্যে থাকে তাহলে ওখানে 5,000-ই আসবে। যদি আপনার মুনাফা যদি 10,000-এর মধ্যে থাকে বা 3,000-এর মধ্যে থাকে তাহলে 3,000 টাকাই আসবে। যদি আপনার মুনাফাটা 2,000 টাকার মধ্যে থাকে তাহলে 2,000 টাকাই আসবে। এটা নির্দিষ্ট। বুঝা গেছে? এখন দেখেন আমরা এই দুইটা সূত্র এখানে দেখি। এখানে দেখেন সূত্রটা লেখা হয়েছে কিভাবে। ইফের সূত্রের মধ্যে তিনটা অংশ থাকে, প্রত্যেকটা ইফের সূত্রের মধ্যে তিনটা অংশ থাকে। লজিক্যাল টেস্ট, অর্থাৎ যেই পরিমাণকে বা যেই সেলকে আপনি কম্পেয়ার করবেন, তুলনা করবেন। ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রু এটা হলো আপনি এটা লেস দেনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি কত পার্সেন্ট আপনি উল্লেখ করবেন। এটা হলো ভ্যালু ইফ ট্রু, কত পার্সেন্ট আপনি উল্লেখ করবেন। যেমন আপনি একটা টার্গেট দিলেন 4,500 টাকার সমান বা তার নিচে, 4,500 টাকার সমান বা তার নিচ পর্যন্ত 15% অনুসারে ট্যাক্স আসবে বা মুনাফা হবে, ঠিক আছে? তাহলে সেই 4,500 টাকা পর্যন্ত সে 15% ধরবে। এখন এখানে যত টাকা আছে, আপনি যে সেল নাম্বারটা দিয়েছেন এই সেলের মধ্যে যত টাকাই থাকুক না কেন সেই অনুসারেই আপনাকে 15% হারে বের করে দিবে। যদি 4,500 টাকার বেশি থাকে তাহলে পরবর্তীতে আমাদের আরেকটা অংশ আছে যেটাকে বলা হয় ভ্যালু ইফ ফলস। এটা হলো সূত্রের শেষ অংশ। অর্থাৎ এই অংশটা কখন আসে? যখন আমাদের ইফের সূত্রের মধ্যে সব তুলনা শেষ হয়ে যায়, ঠিক আছে? সব তুলনা যখন শেষ হয়ে যায় তখন সর্বোচ্চ একটা পার্সেন্ট উল্লেখ করে দিতে হয়, এর উপর আর যাবে না, এর উপর আর যাবে না। বুঝা গেছে? এই তিনটা অংশ। তাহলে এখানে আমরা কি লিখলাম দেখেন সূত্রটা, এখন আমি আপনাকে বুঝাই দিই। এটার বিষয়টা হলো ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যামাউন্ট লেস দেন ইকুয়াল, এটা হলো কি বলছে, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট স্পেসিফিক অ্যামাউন্ট বা সেল নাম্বার বা লজিক্যাল টেস্ট যেটা আপনি বলেন, লজিক্যাল টেস্ট লেস দেন ইকুয়াল স্পেসিফিক অ্যামাউন্ট, ঠিক আছে?
কমা লজিক্যাল টেস্ট ইনটু স্পেসিফিক পার্সেন্ট, অর্থাৎ ভ্যালু ইফ ফলস। লজিক্যাল টেস্টের সাথে ভ্যালু ইফ ট্রুটা গুণ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আর ভ্যালু ইফ ফলস যেটা, এইটাও লজিক্যাল টেস্টের সাথেই গুণ হবে, অর্থাৎ ভ্যালু ইফ ট্রু এবং ভ্যালু ইফ ফলস এই দুইটারই সম্পর্ক হলো লজিক্যাল টেস্টের সাথে, যেখানে আমাদের সেল নাম্বারটা এবং নির্দিষ্ট পরিমাণটা উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। আমি সূত্রটাকে একবার লিখে দেখাই। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, দেখেন শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার তিনটা অঙ্ক চলে আসছে, আসছে না? সেল নাম্বার দিলাম লেস দেন ইকুয়াল 4500 কমা, আপনার লজিক্যাল টেস্ট যখন কমপ্লিট তখন কমা বসবে, অর্থাৎ কমাগুলি বসে যেখানে পার্ট তৈরি হয়, অংশগুলি যেখানে শেষ হয় সেখানেই কমা বসবে। এরপরে ভ্যালু ইফ ট্রু শুরু হয়েছে, দেখেন আবার সেল নাম্বার ইনটু 15% কমা, এটা আরেকটা অংশ শেষ। দেখুন ভ্যালু ইফ ট্রু শেষ, এখন ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলসটা কি আপনি এখানে যতগুলি দরকার তুলনা করে বলছেন, এখন সর্বোচ্চ একটা পার্সেন্ট দিয়ে দিবেন, সর্বোচ্চ একটা পার্সেন্ট আপনি দিয়ে দিবেন 20%, ব্র্যাকেট ক্লোজ। দেখেন ওই অংশটা কিন্তু চলে গেছে, এখন এন্টার দেন, চলে আসবে। এখানে দেখেন 1 টাকা বেশি আছে, কয় টাকা বেশি আছে? এই 1 টাকা বেশি থাকার কারণে এখানে আপনার 20 পয়সা চলে আসছে, বুঝা গেছে? ঠিক একই রকম ভাবে এখানে যদি আমরা বের করে ফেলি তাহলে সেভাবে আমাদের চলে আসবে। এই 6000 টাকা এটা কত পার্সেন্টে পড়ছে? কোন অংশের মধ্যে পড়ছে এটা? হ্যাঁ না না, আমি সেটা বলতেছি না। এখানে যে 1200 টাকা আসলো 6000 টাকার উপরই তো আসছে, তাহলে এই 1200 টাকা যে আসলো এই 6000 টাকাটা কোন পার্সেন্টের উপরে পড়ছে? না, মেশিনটাতে সমস্যা আছে। হ্যাঁ বুঝি নাই। দুইটার উপরে কি কখনো একটা পরিমাণ কি কখনো 2% অনুসারে হয় না? হ্যাঁ 15%-এর জন্য আপনার অ্যামাউন্ট কত দেওয়া আছে? মাত্র 4500 টাকা। এই 4500 টাকা এবং তার নিচ পর্যন্ত 15%, ঠিক আছে? 4500 টাকার উপরে গেলেই আপনার 20% হবে। এটা একটু আগে বলছি, 4500 টাকার উপরে গেলেই 20% চলে আসবে, অর্থাৎ তখন আর 15%-এ যাবে না, তখন আরো বেশি পার্সেন্টে যাবে। তাহলে এখানে এই 6000 টাকা কত পার্সেন্টে পড়ছে? 20%-এ পড়ছে, বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন পরের অংশটা। এখানে আমাদের আছে নেম, বেসিক, হোম রেন্ট, ট্যাক্স, টোটাল স্যালারি। আমরা এখানে এর আগে তো দেখছি একটা অ্যামাউন্টের মধ্যে দেখছি, একটা অ্যামাউন্টকে আমরা তুলনা করছি। এখন আমরা একাধিক অ্যামাউন্টকে তুলনা করে কিভাবে সূত্রটা লেখা হয় সেটাই আমরা দেখব। দেখেন ইকুয়াল টু ইফ বেসিক লেস দেন ইকুয়াল 4500 কমা বেসিক ইন্টু 30%। এখানে ইফের একটা অংশ শেষ, ইফের একটা তুলনা এই পর্যন্ত শেষ। আবার ইফ আসছে, দেখেন আবার কি ইফ আসছে, বেসিক লেস দেন ইকুয়াল 5500 কমা বেসিক ইন্টু 40% কমা বেসিক ইন্টু 50%। এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে আরো বাড়া দিতে পারবো না? পারবো না? আচ্ছা, তো এখানে দেখেন বিষয়টা কি আমি একটু বুঝাই দিই। 30% কত টাকার মধ্যে থাকবে? 4500 টাকার সমান বা তার নিচে। 40% কত টাকার মধ্যে থাকবে? 4501 টাকা থেকে শুরু করে 5500 টাকা পর্যন্ত।
4,501 টাকা থেকে শুরু করে 5,500 টাকা পর্যন্ত 30%। 50% কতর মধ্যে থাকবে? তার উপরে। ফাইন, ঠিক আছে, বুঝতে পারছেন? এই তো বুঝতে পারছেন। তাহলে এটাই হলো আমাদের ইফের সূত্রের নিয়ম। প্রথম সূত্র যেটা লেস দেন দিয়ে যেটা করা হয়, দেখেন এখানে অ্যামাউন্টগুলি কিন্তু নিচ থেকে উপর দিয়ে গেছে, তাই না? এবং পার্সেন্টটাও কিন্তু আস্তে আস্তে উপর দিয়ে গেছে। এখন শেষে আমরা আগেরটা দেখলাম একটা ব্র্যাকেট, এখানে দুইটা ব্র্যাকেট দেওয়া হয়েছে কেন? যেই কটা ইফ থাকবে অর্থাৎ তুলনা যেই কবার হবে ক্লোজিং ব্র্যাকেট সেই কটাই হবে। বুঝা গেছে? আজকে এই পর্যন্তই, এটা প্র্যাকটিস করেন ভালো মতো।